জীবন অনেকটা এক অদ্ভুত নদীর মতো, কেউ স্রোতের সাথে ভেসে যায়, কেউ ধীরে ধীরে নিজের পথ খুঁজে নেয়। আজ আমরা শুনব ব্যাংক আর কচ্ছপের তিনটি গল্প, তিনটি ভিন্ন সময়ের, তিনটি জীবনের শিক্ষা। একটিতে আছে অহংকারের পরিণতি, অন্যটিতে ধৈর্যের জয়, আর শেষ গল্পে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য, যা আমাদের শেখায় গতি নয়, গুণী মানুষকে বড় করে তোলে। তাহলে চলুন শুরু করি ব্যাংক ও কচ্ছপের তিনটি গল্প। কে কোন বাধার সম্মুখীন হয় না? কে দ্রুত ধনী হয়? কার ভাগ্যে সম্পদ লেখা থাকে? বন্ধুরা, এই ভিডিওতে এই তিনটি প্রশ্নের উত্তর পাবেন। আমি আপনাদের এই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি। সবাই ধনী হতে চায়, কিন্তু খুব কম লোকই জানেন যে সম্পদ ভাগ্য দিয়ে নয়, বরং আমাদের চিন্তাভাবনা দিয়ে শুরু হয়। বন্ধুরা, এই গল্পটি একটি ব্যাঙ এবং একটি কাছিম সম্পর্কে। এই গল্পটি আপনার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। ভাগ্য কিভাবে তৈরি হয়, জীবনে বাধা কেন আসে, এবং কে সত্যিকার অর্থে এগিয়ে যায়। যদি আপনি জীবনের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই গল্পটি 2 মিনিটের জন্য শুনুন। আপনি বুঝতে পারবেন কে জিতবে। বন্ধুরা, দর্শকরা, একটি ব্যাঙ একটি পুকুরের ধারে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। কাছাকাছি একটি কচ্ছপ শান্তভাবে বসেছিল। তারপর ব্যাঙটি ভাবল সে কতটা আরামে বসে আছে এবং কিভাবে সে তার জীবনযাপন করছে। সে কাছে এসে জিজ্ঞাসা করল, আরে কাছিম বন্ধু, আজ আমার মনে কিছু প্রশ্ন আছে, তুমি কি তাদের উত্তর দিতে পারো? কচ্ছপ জিজ্ঞাসা করল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তারপর ব্যাঙটি 3টি প্রশ্ন জিজ্ঞাসা করল। প্রথম প্রশ্নটি ছিল, কোন মানুষ তাদের পথে কখনো বাধার সম্মুখীন হয় না? দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন মানুষ দ্রুত ধনী হয়? তৃতীয় প্রশ্ন ছিল, কোন মানুষের ভাগ্য লেখা থাকে? বন্ধুরা, ব্যাঙের 3টি প্রশ্ন খুবই মূল্যবান ছিল। কচ্ছপ একটি গল্পের মাধ্যমে তাদের উত্তর দিয়ে বলল, আমি তোমাদের একটি গল্প বলবো, মনোযোগ দিয়ে শোন। তোমরা এই গল্পে তোমাদের প্রশ্নের উত্তর পাবে। বন্ধুরা, কচ্ছপ গল্প শুরু করল। অনেক দিন আগে একটি ছোট গ্রামে একজন দরিদ্র জেলে তার স্ত্রীর সাথে থাকত। তাদের বিবাহিত জীবন অনেক বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সে পুরানো পোশাক পরত এবং তার মনে একটা ছোট্ট যন্ত্রণা থাকত, ভাবত কিভাবে সে তার বার্ধক্য কাটাবে। জেলে প্রতিদিন সকালে হ্রদে যেত এবং অনেক পরিশ্রমের পর কয়েকটি মাছ ধরে বাড়িতে নিয়ে আসত। তার স্ত্রী প্রায়শই সেগুলো দেখে হতাশ হত। দারিদ্র্য জীবনের সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে। আমি আশা করি ঈশ্বর আমাদের একটি সন্তান দেবেন। বন্ধুরা, এটি একদিনের গল্প ছিল। জেলে যথারীতি তার জাল নিয়ে হ্রদে এসে পৌঁছাল। সে জালটা জলে ফেলে কিছুক্ষণ পরে তা টেনে বের করে আনল, কিন্তু তার হৃদস্পন্দন দেখতে পেল। জালে ধরা পড়ল একটি বিশাল, চকচকে, সোনার মতো মাছ। তার উপর সূর্যের আলো, এবং মনে হচ্ছিল এটি হীরার মতো ঝিকিমিকি করছে। জেলেটি আনন্দে আত্মহারা হয়ে গেল। ওহো, আজ আমার ভাগ্য আমার উপর ভর করেছে। কিন্তু তারপর একটা অলৌকিক ঘটনা ঘটল। মাছটি মানুষের মতো কথা বলতে শুরু করল। হে জেলে, দয়া করে আমাকে মেরো না। যদি তুমি আমাকে জীবন দাও, আমি তোমাকে এমন একটি পুকুর দেখাবো যেখানে তুমি খুব বেশি চেষ্টা ছাড়াই প্রচুর মাছ পাবে। এই কথা শুনে জেলে প্রথমে ভয় পেয়ে গেল। তারপর মাছটির প্রতি তার করুণা হল। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব। সে তৎক্ষণাৎ মাছটিকে আবার হ্রদে ফেলে দিল। চলে যাওয়ার সাথে সাথে মাছটি বলল, তুমি ওই মাছটি ধরতে পারো। পাহাড়ের পেছনের পুকুরে যাও। যদি তুমি জাল ফেলো, তাহলে আর খালি ফিরে আসবে না। দর্শক বন্ধুরা, জেলে একই পুকুরে যায়, আর অলৌকিক ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই তার জাল মাছে ধরে যায়। সে খুশিতে বাড়ি ফিরে আসে। এখন সে প্রতিদিন মাছ ধরে। তার পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার স্ত্রীর মুখে হাসি ফিরে আসে। কিন্তু বন্ধুরা, এটাই জীবনের সত্য। যখন সুখ বাড়বে, তখন লোভও জেগে উঠবে। তার স্ত্রী রেগে জিজ্ঞেস করবে, তুমি এত মূল্যবান মাছ কেন ছেড়ে দিলে? জানো, আমরা যদি এটি বিক্রি করতাম বা খেতাম,
তাহলে আমরা ধনী হয়ে যেতাম। পরের বার যদি এটি খুঁজে পেতাম তাহলে এটি মেরে ফেলো। জেলে তার স্ত্রীর কথায় বিরক্ত হয়ে একই হ্রদে ফিরে যায়। ভাগ্যের ইচ্ছানুযায়ী একই চকচকে মাছটি আবার তার জালে আটকা পড়ে। এটি মানুষের কণ্ঠে অনুরোধ করে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনার একটি উপকার করব। এবার জেলে শান্ত হয় এবং আবার ছেড়ে দেয়। স্ত্রী যখন জানতে পারে যে তার স্বামী আবার মাছটি ধরে ফেলেছে এবং ছেড়ে দিয়েছে, তখন সে জেলেটির উপর রেগে ফেটে পড়ে। সে বলল, পরের বার যদি তুমি মাছ ধরে ছেড়ে দাও তাহলে তোমার জন্য ভালো হবে না। বন্ধুরা বলে, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তৃতীয় দিনে জেলে বাধ্য হয়ে একই হ্রদে ফিরে এসে তৃতীয়বার জালে একই মাছ ধরল। এখন মাছটিও বুঝতে পারল যে তার সমস্ত অনুরোধের কোনো ফল হবে না। তারপর সে বলল, ঠিক আছে জেলে, আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু তোমার একটা শেষ ইচ্ছা আছে। মাছটি বলল, তুমি একটা কাজ করো জেলে, আমার মাংস খাও। ঘোড়াটি আমার মাংস দিয়ে তৈরি স্যুপ পান করবে। আমার মাথা তোমার ঘরের কুকুরটিকে খাওয়াবে। আমার শরীরের 3টি বড় হাট বাগানে পুঁতে দেবে এবং আমার পিত্তথলি তোমার রান্নাঘরের ছাদে ঝুলিয়ে দেবে। এই 4-5টি কাজ করো। বন্ধুরা জেলে মাছের কথা মনোযোগ সহকারে শুনল এবং বাড়িতে নিয়ে এল। জেলে এবং তার স্ত্রী সন্তানের আশায় জেলে তাদের যা করতে বলেছিল তা সবই করল। এবং তারপর একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। সেই রাতেই জেলে 3টি সুন্দর পুত্রের জন্ম দিল। তার ঘোড়াটি 3টি বাচ্চা, কুত্তাটি 3টি কুকুরছানা জন্ম দিল এবং বাগানে পুঁতে রাখা 3টি হাট থেকে 3টি উজ্জ্বল তরবারি তৈরি হল। গতকাল পর্যন্ত যে ঘরটি দুঃখী এবং শূন্য ছিল, এখন তা আনন্দে ভরে গেল। জেলে কেঁদে উঠল, তার চোখে আনন্দের অশ্রু। এসবই ছিল দয়ার ফল। জীবন যিনি জীবন দিয়েছেন তাকেই ফিরিয়ে দিয়েছে। একটা কথা মনে রেখো বন্ধুরা, দয়া কখনো খালি ফিরে আসে না, আর লোভ সুখকে দুঃখে পরিণত করে। সময় ধীরে ধীরে চলে যায়। জেলের 3 ছেলে, 3টি বাছুর এবং 3টি কুকুর বড় হয়ে শক্তিশালী হয়ে ওঠে। 3টি ছেলেই দেখতে একই রকম ছিল, তাদের মুখ, উচ্চতা এবং হাঁটাচলা একই রকম ছিল। তাই তাদের আলাদা করার জন্য জেলে তাদের গলায় 3টি তাবিজ পরিয়ে দিল। একদিন বড় ছেলে ইচ্ছা করল, এখন আমি একা পৃথিবী দেখব, আমি বড় কিছু করব। সে তার তরবারি তার কোমরে এবং তার কাঁধে বন্দুকটি জড়িয়ে রাখল এবং সে তার কুকুরটিকে তার সাথে নিয়ে গেল। সে এটা নিল। সে তার ঘোড়ায় চড়ে রওনা দিল। যাওয়ার সময় সে তার ভাইদের বলল, ভাইয়েরা, রান্নাঘরের ছাদ থেকে ঝুলন্ত মাছের পিত্তথলির দিকে নজর রাখো। যদি রক্ত ঝরতে শুরু করে তাহলে আমি বিপদে পড়ব। আমি মারাত্মক বিপদে পড়ব। দর্শক, বন্ধুবান্ধব, বাবা মা এবং ভাইয়েরা এতে আপ্লুত হয়ে গেল। কিন্তু তার স্বপ্নে ভরা তরুণ হৃদয় তার যাত্রা শুরু করল। সে একটি শহরে পৌঁছাল, কিন্তু শহরটি জনশূন্য। প্রতিটি মুখ ভীত, যেন প্রতিটি বাড়িতে শোক। সে একটি সরাইখানায় গিয়ে জিজ্ঞাসা করল, এই শহরটি এত বিষণ্ণ কেন? সরাইখানার মালিক দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, প্রতিদিন দুপুর 12টায় একটি 7 মাথাওয়ালা রাক্ষস আসে। তার খাওয়ার জন্য একজন মহিলার প্রয়োজন। যদি সে একটি না পায় তাহলে সে পুরো শহর ধ্বংস করে দেয়। এই কথা শুনে যুবকটি হতবাক হয়ে গেল। সরাইখানার মালিক বলল, আজ রাজার মেয়ের পালা। শহরটি কাঁদছে। তারপর সে তাকে আরও কিছু বলল। রাজা ঘোষণা করেছিলেন যে যে রাজকন্যাকে উদ্ধার করবে সে তার স্বামী এবং রাজ্যের উত্তরাধিকারী হবে। যুবকের রক্ত উত্তেজনায় ভরে গেল। সে চিৎকার করে বলল, এটা কত বড় ব্যাপার! আমি রাক্ষসের সাথে যুদ্ধ করব এবং রাজকন্যাকে রক্ষা করব। সে রাজার কাছে গিয়ে বলল, আমি তোমার মেয়েকে রক্ষা করব। রাজা তাকে শত করে বললেন, দেখো ভাই, তোমার আগে অনেক লোক চলে গেছে, কিন্তু কেউ ফিরে আসেনি। ভালো করে ভাবো। তারপর সে বলল, মহারাজ, ব্যর্থতার ভয়ে তোমার কাজ ত্যাগ করা পাপ। অতএব দয়া করে আমাকে তোমার অনুমতি দিন। রাজা তার অনুমতি দিলেন। যুবকটি তার ঘোড়া এবং কুকুর নিয়ে শহরের বাইরের সেতুর উপর বসেছিল। রাজকন্যা আসার কথা ছিল। কিছুক্ষণ পরে কালো ঘোমটা পরা রাজকন্যা কাঁদতে কাঁদতে এসেছিল। সে সেখানে একজন নির্ভীক যুবককে বসে থাকতে দেখেছিল। রাজকন্যা ভীত হয়ে বলল, এখান থেকে পালাও।
রাক্ষস তোমাকেও খেয়ে ফেলবে। যুবকটি হেসে বলল, রাজকন্যা, আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আমি রাক্ষসকে হত্যা করতে এবং তোমাকে বিয়ে করতে চাই। আমি কিভাবে এভাবে পালিয়ে যেতে পারি? প্রথমবারের মতো রাজকন্যার হৃদয় ভয়ে ভরে গেল, আবার বিশ্বাসেও ভরে উঠল। সে একটু আশাবাদী বোধ করল। ঠিক সেই মুহূর্তেই একটা শব্দ হল। প্রাসাদের ঘড়িতে 12টা বাজল। হঠাৎ পৃথিবী কেঁপে উঠল, আগুন জ্বলে উঠল, আর এক প্রচণ্ড গর্জনের মধ্যে 7 মাথাওয়ালা একটা দানব আবির্ভূত হল। তার 7 মুখ খুলে গেল, ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হল। তার ক্ষুধা ছিল তীব্র, কারণ সে 2টি শিকার দেখেছিল। কিন্তু যুবকটি দৈত্যটিকে দেখে ভয় পাওয়ার মতো ছিল না। সে তার তরবারি তুলে নিল এবং বিদ্যুৎ চমকের মতো দৈত্যের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার কুকুরটি গর্জন করে দৈত্যের পায়ে ঝাঁপিয়ে পড়ল। লড়াই শুরু হল। এটি ছিল ভয়াবহ, কিন্তু তারা যেমন বলে, সাহস সর্বদা ভয়কে পরাজিত করে। যুবকটি দৈত্যের 6টি মাথা একে একে কেটে ফেলল। দৈত্যটি লড়াই করে বলল, থামো, আমার কিছু বলার আছে। যুবকটি কিছুক্ষণের জন্য থামল, এবং এখানেই সে ভুল করল। দৈত্যটি তার কাটা মাথা মাটিতে পড়ে থাকা মাথাগুলির সাথে ঘষতে শুরু করল। এবং যা ঘটেছিল তা হল, 7 মাথাই আবার জীবিত হয়ে ওঠে। তার 7 মাথা একসাথে মিলিত হয়। যুবকটি বুঝতে পারল যে 7 মাথা একসাথে কেটে না ফেলা পর্যন্ত রাক্ষসটি মারা যাবে না। এখন সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে। কুকুরটিও সাহসের সাথে লড়াই করেছিল। অবশেষে সাহস রাক্ষসটিকে ধ্বংস করে। 7 মাথাই মাটিতে পড়ে গেল। তারপর যুবকটি ছুরি দিয়ে প্রতিটি মুখ থেকে জিহ্বা কেটে রাজকন্যার রেশমি রুমালে বেঁধে দিল। সে জানত যে সত্যের প্রমাণ অপরিহার্য। এখন ছেলেটি সরাইখানায় ফিরে গেল। বন্ধুরা, দৈত্যটি মারা গেছে। সুখ শহরে ফিরে আসতে প্রস্তুত ছিল। কিন্তু কখনো কখনো সত্যেরও গন্তব্যে পৌঁছাতে সময় লাগে। সাহসী যুবকটি ক্লান্ত ছিল। সাহসী যুদ্ধের পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য এবং তারপর রাজার কাছে সত্য বলার জন্য সে সরাইখানায় ফিরে গেল। সেতুর কাছে একজন কাঠুরিয়া থাকত। সে দূর থেকে পুরো যুদ্ধ দেখছিল। সে ভেবেছিল যে দৈত্যটি মারা গেছে, কিন্তু সাহসী যুবকটি তার মাথা পিছনে ফেলে গেছে। এই মাথাগুলির কৃতিত্ব কেন নেবে না? আমি রাজ্য এবং রাজকন্যাকে পাব। বন্ধুরা, মনে রেখো, যেখানে প্রায়শই কঠোর পরিশ্রম করা হয়, সেখানে কেউ না কেউ অপেক্ষা করে থাকে। কাঠুরিয়া তার কুঠারটি রাক্ষসের রক্তে ভিজিয়ে 7টি মাথা একটি বস্তায় ভরে সোজা রাজদরবারে চলে গেল। আরও একটি কথা মনে রেখো, কঠোর পরিশ্রমের ফলে যে ফল আসে না তা কখনো মিষ্টি হয় না। কাঠুরিয়া দেখে রাজা অবাক এবং বিরক্ত উভয়ই হয়েছিলেন, কারণ তিনি বৃদ্ধ, দুর্বল এবং আনাড়ি ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটি ছোট ছাগলও মারতে পারেননি। রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে রাক্ষসের 7টি মাথা একসাথে কেটে ফেললেন? কাঠুরিয়া গর্বের সাথে উত্তর দিলেন, আমার কুঠারটি আশ্চর্য কাজ করেছে, মহারাজ। এখন আপনার প্রতিশ্রুতি রাখার পালা। আমি রাক্ষসকে মেরে ফেলেছি। বন্ধুরা, রাক্ষসের মাথাগুলি রাজার সামনে পড়ে রইল। যদিও এটি প্রতারণা ছিল, তবুও প্রমাণটি সেখানে ছিল। এটি দেখে রাজা বাধ্য হলেন। অবশেষে তিনি রাজকন্যার বিবাহ ঘোষণা করলেন। 3 দিনের মধ্যে রাজকন্যার বিবাহ কাঠুরিয়ার সাথে হবে। পুরো শহর উদযাপন করল। কিন্তু এটি কেমন উদযাপন ছিল, যেখানে সত্য হেরে গেছে এবং মিথ্যার জয় হয়েছে বলে মনে হচ্ছে? বন্ধুরা, এই কথা শুনে রাজকন্যা শোকে ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, এটা মিথ্যা। যে আমাকে বাঁচিয়েছে সে অন্য কেউ। সে খারাপ নয়, কিন্তু বলা হয় যে যেখানে কোনো প্রমাণ নেই, সেখানে সত্য অসহায় হয়ে পড়ে। রাজা ব্যাখ্যা করলেন, কন্যা, আমার হাত বাঁধা। রাজ্যের প্রতি আমার প্রতিশ্রুতি আমাকে পূরণ করতে হবে। দর্শকরা, বন্ধুরা, ইতিমধ্যে সাহসী যুবকটি এই সব জানতে পেরে প্রাসাদের দরজার দিকে ছুটে গেল। কিন্তু সভাসদরা তাকে থামিয়ে বলল এখান থেকে চলে যেতে। বন্ধুরা, যুবকটি বুঝতে পারল যে মিথ্যা গভীরভাবে প্রথিত হয়েছে। তার ভেতরেও ক্রোধ জ্বলছিল। কিন্তু সে জ্ঞানী ছিল। সে তাৎক্ষণিকভাবে হাল ছেড়ে দেওয়া ঠিক মনে করেনি।
সে তার কুকুরটিকে কোলে নিয়ে বলল, তুমি এখন আমার ত্রাণকর্তা। তুমি ন্যায়বিচারের, আমার প্রেম এবং সত্যের পথ প্রশস্ত করবে। কুকুরটিকে রাজপ্রাসাদে যেতে এবং রাজকন্যার সাথে থাকতে বলা হয়েছিল। যখনই রাতের খাবারের সময় হতো, টেবিলক্লথ টেনে ফেলতে। সমস্ত থালাবাসন পড়ে যেত। তারপর পালিয়ে যেত। বন্ধুরা, পরের দিন ভোজ শুরু হল। কুকুরটি লুকিয়ে ভেতরে ঢুকল। রাজকন্যা তাকে চিনতে পেরে বলল, এটা আমার লাইফরাডের কুকুর। কাঠুরিয়া ঘামতে শুরু করল। এখন তার মিথ্যা ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল। কুকুরটি আদেশ অনুসারে টেবিলক্লথ টেনে ভোজ নষ্ট করে দিল। লোকেরা হতবাক হয়ে গেল, কারণ ভোজ বাতিল করা হয়েছিল। বন্ধুরা, পরের দিনও একই ঘটনা ঘটেছিল এবং তৃতীয় দিনেও একই ঘটনা ঘটেছিল। কুকুরটি সোজা সরাইখানায় দৌড়ে গেল, রাজকীয় সৈন্যদের সরাইখানায় নিয়ে গেল, যেখানে অবাধ্য যুবকটিকে ধরে রাজার সামনে আনা হয়েছিল। রাজা তাকে দেখার সাথে সাথেই তাকে চিনতে পারলেন। এটি সেই ব্যক্তি যে সাহস দেখিয়েছিল এবং রাক্ষসকে হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছিল। বন্ধুরা, সত্য এবং মিথ্যার মধ্যে সংঘর্ষের জন্য মঞ্চ এখন তৈরি হয়েছিল। বলা হয় মিথ্যা খুব দ্রুত ভ্রমণ করে, কিন্তু সত্য যেখানে ন্যায়বিচারের জন্য নির্ধারিত সেখানে পৌঁছায়। বন্ধুরা, প্রাসাদের আদালত সেখানে স্থাপন করা হয়েছিল। সেনাপতি, মন্ত্রী, রাজা, রাজকন্যা সবাই বসেছিলেন, আর মাঝখানে দাঁড়িয়েছিলেন সেই সাহসী যুবক যে রাক্ষসকে মেরেছিল। রাজা তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আর তুমি এখানে কি করতে এসেছ? যুবকটি উত্তর দিল, মহারাজ, আমি সেই ব্যক্তি যে আপনার মেয়ে এবং আপনার প্রজাদের রাক্ষসের আতঙ্ক থেকে রক্ষা করেছি। কাঠুরিয়ার মুখে ভয় ফুটে উঠল। কিন্তু সে দ্রুত ভান করে বলল, মহারাজ, এই লোকটি মিথ্যা বলছে। সে আমার কৃতিত্ব চুরি করতে এসেছে। আমি রাক্ষসকে মেরে ফেলেছি। এই কথা শুনে রাজা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। রাক্ষসের 7 মাথা তার সামনে পড়েছিল এবং এটাই ছিল কাঠুরিয়ার প্রমাণ। সাহসী যুবকটি উত্তর দিল, মহারাজ, সে রাক্ষসের মাথা চুরি করেছে। সে রাক্ষসকে মেরে ফেলেনি, কিন্তু আমার কাছে রাক্ষসের জিভ আছে। আমি রাক্ষসের 7টি মুখ থেকে জিভ কেটে প্রমাণ রেখেছি। সকলের দৃষ্টি রাজকন্যার দিকে ঘুরে গেল। সে গর্বের সাথে উত্তর দিল, হ্যাঁ মহারাজ, আমি আমার রুমালে জিভগুলো রেখেছিলাম। যুবকটি তার পকেট থেকে একটি রেশমি রুমাল বের করে 7টি জিহ্বা আদালতে রাখল। এটা দেখে আদালত চুপ করে গেল। বন্ধুরা, একটা কথা মনে রেখো, সত্যকে রক্ষা করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তারা বলে যে প্রমাণ ছাড়া সত্য একা থাকে। রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন, এই প্রাণীগুলিকে রাক্ষসের মাথায় রাখার চেষ্টা করো। যদি এটি সঠিক প্রমাণিত হয়, তবে এই যুবককে বিজয়ী ঘোষণা করা হবে। বন্ধুরা, একে একে সমস্ত প্রাণীকে প্রতিটি মাথার ওপর নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল। মিথ্যা বলার আর কোনো আশা ছিল না। পুরো সমাবেশ যুবকটির দিকে ফিরে গেল এবং কাঠুরিয়া ঘামতে লাগল। কাঠুরিয়া দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলল। এটাও সত্য যে একজন প্রতারক কিছুক্ষণের জন্য জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায়। আবেগে আপ্লুত হয়ে রাজা তার সিংহাসন থেকে উঠে পড়লেন। তিনি যুবকটিকে জড়িয়ে ধরে বললেন, সাহসী যুবক, তুমি আমার মেয়ে এবং আমার রাজ্যকে রক্ষা করেছ। এখন তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা এবং আমার মেয়ের স্বামী। বন্ধুরা, সমাবেশ উল্লাসে মুখরিত হয়ে উঠল। ঢোলও বাজতে শুরু করল। রাজকন্যার চোখ জ্বলে উঠল। সে সেই সত্যিকারের যোদ্ধার কোণে হতে চেয়েছিল যে তার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। সন্ধ্যা নাগাদ রাজকন্যা এবং সাহসী পুরুষের বিয়ে খুব জাঁকজমকের সাথে সম্পন্ন হল। সত্যের বিজয় উদযাপনে পুরো রাজ্য আনন্দিত এবং নাচতে লাগল। লোককাহিনীর মতো ন্যায়ের ঘণ্টা বেজে উঠল। সত্যের মশাল জ্বলে উঠল এবং প্রেম তার সুখী গন্তব্য খুঁজে পেল। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। বিয়ের পর প্রথম সকালে, যখন সূর্যের প্রথম রশ্মি জানালা দিয়ে জ্বলে উঠল, সাহসী যুবক বনের দিকে তাকাল। সে রাজকন্যাকে জিজ্ঞাসা করল, এই বন কতটা ঘন? এটা এত শান্ত কেন? রাজকন্যার চোখে হঠাৎ ভয় দেখা দিল। ওখানে কখনো যেও না। এটা একটা জাদুকরী বন।
যে কেউ সেখানে যায় সে কখনো ফিরে আসে না। বন্ধুরা, সাহসী যুবক বিপদ থেকে দূরে সরে যাওয়ার লোক ছিল না। তার হৃদয় আবেগ এবং সাহসিকতায় পূর্ণ ছিল। সে তার তরবারি উঁচিয়ে বন্দুক কাঁধে তুলে তার কুকুরকে ইঙ্গিত করে বলল, মৃত্যু যদি লুকিয়ে থাকে তবুও আমি সত্যের মুখোমুখি হব। কুকুরটি ঘেউ ঘেউ করে বলল, আমি তোমার সাথে আছি, এবং সে তার ঘোড়ায় চড়ে বনে চলে গেল। কিন্তু রাজকন্যার চোখ গতকালের মতোই ভয়ে ভরা ছিল। একটা কথা মনে রেখো বন্ধুরা, জয়ের পরেও কখনো সাবধানতা ত্যাগ করা উচিত নয়। কখনো কখনো জয়ের পরে আমরা আত্মতুষ্ট হয়ে যাই এবং সবচেয়ে বড় বিপদ ভুলে যাই। সাহসী যুবকটি তার কুকুরটিকে পাশে রেখে বনের দিকে এগিয়ে গেল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল। পাখির কলরব ম্লান ছিল, যেন বন তাকে সাবধান থাকার জন্য সতর্ক করছে। কিন্তু তার আত্মবিশ্বাস অটল ছিল। যুবকটি বিপদটিকে হালকাভাবে নিল। যখন সে কাছে এলো, নীল ডানাওয়ালা একটি পাখি দেখা দিল। যুবকটি তার বন্দুক তুলে একটি গুলি ছুড়ে মারল। সে পাখিটিকে মেরে ফেলল। কুকুরটি ঘোড়ার চারপাশে লাফাতে শুরু করল, যেন পাখিটিকে ধরে ফেলার আনন্দে। কিন্তু তারপর আকাশ বদলে গেল। কালো মেঘ গর্জন করল এবং বিদ্যুৎ চমকাল। ঝড়ের গর্জন প্রতিধ্বনিত হল। যুবকটি নিরাপদ আশ্রয়ের আশায় বনের মধ্যে একটি গুহার দিকে দৌড়ে গেল। ভেতরে ঢুকে সে হতবাক হয়ে গেল। সে সর্বত্র পাথরের মূর্তি দেখতে পেল। প্রত্যেকের মুখের মধ্যে মানুষের মতো মুখ ছিল, যেন জীবিত মানুষ পাথরে পরিণত হয়েছে। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল। এসব কি সত্যি? যদি তাই হয়, তাহলে কে এটা করেছে? এখন তার শরীর ভিজে গেছে। সে আগুন জ্বালিয়ে পাখিটিকে শুকিয়ে রান্না করল। ঠিক তখনই গুহার বাইরে একজন বৃদ্ধ, দুর্বল মহিলা উপস্থিত হলেন। তিনি কাঁপছিলেন। তিনি অনুনয় করে বললেন, বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। আমি কি ভেতরে এসে নিজেকে গরম করতে পারি? সাহসী যুবকটির হৃদয় ছিল বিশাল। তিনি করুণা দেখিয়ে বললেন, এসো মা, ভেতরে এসো। বন্ধুরা, এটি ছিল তার সবচেয়ে বড় ভুল। বলা হয় যে একজন ব্যক্তির করুণাময় হওয়া উচিত, কিন্তু ভুল ব্যক্তির প্রতি করুণা ধ্বংস ডেকে আনে। বৃদ্ধা মহিলা এসে হাসলেন। পাখিটি রান্না করছিল। সে যুবককে লবণ, ঘোড়ার জন্য ছোলা এবং তার তরবারিতে লাগানোর জন্য তেল দিল। সবকিছু ঠিকঠাক চলছিল। যুবকটি তার প্রথম কামড় খেয়েছিল এবং সাথে সাথেই সে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। কুকুরটিও সেখানে জমে গেল। ঘোড়াটিও পাথরে পরিণত হয়েছিল। তার সাথে যা কিছু এসেছিল তা পাথরে পরিণত হয়েছিল। বাস্তবে বৃদ্ধা কোনো সাধারণ মহিলা ছিলেন না, বরং একজন বিখ্যাত জাদুকর ছিলেন। তার বছরের পর বছর ধরে জাদুকরি জাদু অগণিত মানুষকে পাথরে পরিণত করেছিল। প্রতিটি হাসি আসল নয়। কিছু মুখ দয়ার নামে জাদু করেছিল। বন্ধুরা, রাজধানীতে ফিরে যখন যুবকটি কয়েকদিন ধরে ফিরে আসেনি, তার কোনো খবর বা কোনো বার্তা ছাড়াই রাজকন্যা অনুশোচে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি যদি তাকে যেতে বাধা দিতাম, রাজা রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন। সবাই গভীর চিন্তিত হয়ে পড়ল। আর এখানে, বন্ধুরা, যুবকের বাড়ি, যেখানে তার দুই ভাই রয়ে গিয়েছিল, এবং রান্নাঘরের ছাদে ঝুলানো মাছের পিত্তথলি থেকে রক্ত ঝরতে শুরু করে। এটা দেখে মা চিন্তায় কাঁপতে কাঁপতে বললেন, বাছারা, মনে হচ্ছে তোমাদের বড় ভাই সমস্যায় পড়েছে। তাড়াতাড়ি গিয়ে তাকে দেখে এসো। বন্ধুরা, এক মুহূর্ত দেরি না করে মাজলা ভাই তার ঘোড়ায় চড়ে কুকুর এবং খুনিদের সাথে রওনা দিল। সেও তার বড় ভাইয়ের মতো একই দিকে এগিয়ে গেল। তাকে দেখে পথের লোকেরা ধরে নিল যে সে সেই লোক যে বনে গিয়েছিল, অর্থাৎ রাজকন্যার স্বামী। তারা ভেবেছিল রাজার জামাতা ফিরে এসেছে। আমি তোমাদের বলি, তিন ভাই দেখতে একই রকম। তারা দেখতে একই রকম। কেবল তাবিজি ছিল তাদের পরিচয়। যখন এই খবর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল, তখন রাজার সৈন্যরা এসে তাকে ধরে প্রাসাদে নিয়ে গেল। রাজকন্যা তাকে দেখে খুব খুশি হল। ওহো, তুমি ফিরে এসেছ। আমি ভাবছিলাম তোমার কি হয়েছে, মাজলা ভাই বললেন। যেহেতু তিনি সত্য খুঁজে বের করতে এসেছিলেন, তিনি জানতেন যে এর অর্থ হল তার ভাই এতদূর এসেছিল এবং এই মেয়েটির সাথে তার কোনো সম্পর্ক ছিল।
বন্ধুরা, সেই রাতে সে রাজকন্যার ঘরে ঘুমিয়েছিল, কিন্তু সে তাদের মাঝখানে তরবারি রেখেছিল। এভাবে সে সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকালে ভাগ্যের একই মোড় শুরু হল। মাঝখানের ভাই শিকারে যেতে চাইল। রাজকন্যা তাকে অনুরোধ করল যেন সে আর সেখানে না যায়। কিন্তু একজন সাহসী মানুষ তো একজন সাহসী মানুষ। রাজকন্যা অস্বীকৃতি জানানোর পর লোকটি বনে গেল, এবং সেখানে তার সাথেও একই ঘটনা ঘটেছিল যা তার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। সেও একই জাদুকরী বনে, একই গুহায়, একই ডাইনির হাতে আটকা পড়ে পাথরে পরিণত হয়। মনে রেখো বন্ধুরা, যদি এক জায়গায় খারাপ কিছু ঘটে থাকে, তাহলে চিন্তা না করে একই পথ অনুসরণ করা উচিত নয়। দ্বিতীয় ভাই পাথরে পরিণত হওয়ার সাথে সাথে তার ঘরে থাকা ব্যাগ থেকে আবার রক্ত ঝরতে শুরু করে। এটা দেখে ছোট ভাই, যেটি থেকে গিয়েছিল, তার চোখে দায়িত্ববোধ এবং আগুন অনুভব করল। সে ভাবল, এর মানে আমার অন্য ভাইও সমস্যায় পড়েছে। আমাকেও দ্রুত চলে যেতে হবে। আমি দুই ভাইকে বললাম, আমি তাদের খুঁজে বের করব এবং ফিরিয়ে আনব। সে তার সবচেয়ে বুদ্ধিমান ঘোড়া, তার দ্রুততম কুকুর এবং তার সবচেয়ে শক্তিশালী তরবারি নিয়ে রওনা দেয়। বন্ধুরা, একই পথে ঘুরে বেড়াতে ঘুরতে তৃতীয় ভাইও একই যাত্রা শুরু করে। তার কোন ভয় বা তাড়াহুড়ো ছিল না। তার একটাই স্বপ্ন ছিল, আমার ভাইদের ফিরিয়ে আনা। সে তার দুই ভাই যে পথে গিয়েছিল সেই পথেই হেঁটেছিল। লোকেরা তাকে দেখে বলল, ওহো, রাজপুত্র গতকালই এখানে এসেছিলেন। এই কথা শুনে সে এখন নিশ্চিত হয়ে গেল যে সে সঠিক পথেই আছে। বেশ কয়েকদিন ভ্রমণের পর সে একই রাজধানীতে পৌঁছেছে। প্রাসাদের পরিস্থিতি একই ছিল। সবাই ভেবেছিল সে একই বৃদ্ধ। কিন্তু এই যুবকটি অনেক শান্ত ছিল। সে কারও সাথে তর্ক করত না। সে কেবল দেখছিল, বুঝতে পেরেছিল। রাতে তাকে প্রথম ভাইয়ের মতো একই ঘর দেওয়া হয়েছিল, রাজকন্যার সাথে, কারণ সবাই তাকে তার স্বামী বলে মনে করেছিল। এখন সে তার তরবারি তাদের মাঝখানে নিয়ে ঘুমিয়েছিল। রাজকন্যা বুঝতে পারছিল না কেন সে গতকালই তার কাছে ফিরে এসেছে। সে কেন এত বদলে গেছে? কিন্তু সে চুপ করে রইল। সকালে সে জানালা খুলে বনের সবুজ দেখতে পেল। কিন্তু সে তাৎক্ষণিকভাবে শিকারের জন্য জেদ করল না। প্রথমে সে রাজকন্যাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করল, আমাকে বলো আগের দর্শনার্থীরা কোথায় গেছে। রাজকন্যা দুঃখের সাথে উত্তর দিল, ওই বন হল মৃত্যুর আবাসস্থল। যে কেউ এতে প্রবেশ করবে সে পাথর হয়ে যাবে। এই তথ্যটি তার ছোট ভাইয়ের প্রয়োজন ছিল। এখন সে তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নিয়েছে। সে প্রথমে সবকিছু খুঁজে বের করবে। সে ধীরে ধীরে তার তরবারি এবং কুকুর নিয়ে বনে চলে গেল। বন শান্ত ছিল, কিন্তু সেই নীরবতার মধ্যে একটি অদৃশ্য বিপদ লুকিয়ে ছিল। কিছু দূর যাওয়ার পরে সে ভাইদের ঘোড়ার পায়ের ছাপ দেখতে পেল। তাদের কুকুরের থাবার ছাপও ছিল। অবশেষে সে একই গুহায় পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে সর্বত্র পাথরের মূর্তি দেখতে পেল, এবং তাদের মধ্যে তার দুই ভাইয়ের দুটি মূর্তি। এটি দেখে তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু সে তার মনকে তার হৃদয়ের উপরে রাখল। যেখানে জাদু আছে সেখানেই চালাকি আছে। সে তার শিকারকে আগুনে পুড়িয়ে দিল, কিন্তু নিজে তা খায়নি। সে ডাইনির আগমনের জন্য অপেক্ষা করল। শীঘ্রই ক্ষুধার্ত বৃদ্ধা কাঁপা গলায় বললেন, বাবা, তুমি কি আমাকে ভেতরে ঢুকতে দেবে? খুব ঠান্ডা। বন্ধুরা, এখন সে জেগে উঠল। সে ভাবতে লাগল, এটাই ধ্বংসের মূল। সে কঠোর স্বরে বলল, থামো, তুমি ভেতরে আসবে না। যে আমার করুণা চাইবে সে আমার ধ্বংসের কারণ হবে না। এই কথা শুনে বৃদ্ধার হাসি উধাও হয়ে গেল। রাগে তার মুখ জ্বলে উঠল। সে ফিসফিস করে বলল, তাহলে তুমি সব জানো? ছোট ভাই তার ঘাড়ে তরবারি রাখল। এখনই আমার ভাইদের জীবিত করে দাও, নইলে এই তরবারি তোমার মাথা থেকে তোমার চালাকি ছিঁড়ে ফেলবে। সে কিছুক্ষণ মিথ্যা বলল, কিন্তু তরবারির সুতা তার মিথ্যা কথার ফাঁক ভেঙে ফেলল। অবশেষে হাল ছেড়ে দিয়ে সে তার কোমর থেকে মলমের বাক্সটি বের করে নিল। এটা ছিল ওষুধ, সে বলল। এটা তোমার সব ভাইদের জীবিত করে তুলবে। কিন্তু ছোট ভাইটি খুব জ্ঞানী ছিল। সে তার হাত ধরে তাকে সেখানে নিজেই দাঁড়াতে বলল।
তাকে বাধ্য করা হয়েছিল মূর্তিগুলিতে মলম লাগাতে। প্রতিটি মূর্তিতে মলম লাগানোর সাথে সাথে মূর্তিগুলি জীবন্ত হয়ে উঠতে শুরু করে। প্রথমে তার 2 ভাই জেগে ওঠে। তারপর ধীরে ধীরে গুহাটি জীবিত মানুষে ভরে যেতে থাকে, তাদের চোখে জল। বড় ভাই এবং মধ্য ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে। কিন্তু ছোট ভাই ভুলে যাননি যে কোনো রাক্ষস কখনই সত্যিকার অর্থে মারা যায় না যতক্ষণ না এটি ধ্বংস হয়। তিনি তৎক্ষণাৎ ডাইনির মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন। তার মাথা পড়ার সাথে সাথেই বনের মন্ত্র ভেঙে যায়। আলো প্রথমবারের মতো অন্ধকার গুহায় প্রবেশ করে। বন্ধুরা, বলা হয় যে তাড়াহুড়ো সাহসীদেরও পরাজিত করতে পারে। অতএব যেখানে বিশ্বাস থাকে কেবল সেখানেই দয়া দেখান। জ্ঞানী তারা যারা তাদের হৃদয়ের চেয়ে তাদের মনকে বেশি ব্যবহার করে। মন্দের প্রতি করুণা দেখানো ভালোর অপমান। বন্ধুরা, 3 ভাই বোন ছেড়ে রাজধানীতে ফিরে গেল। গুহার মন্ত্র ভেঙে গেছে। ডাইনি যাদের পাথরে পরিণত করেছিল তারা সকলেই জীবিত হয়ে তাদের বাড়িতে ফিরে আসছিল। ছোট ভাইয়ের প্রতি সকলের হৃদয় শ্রদ্ধায় ভরে উঠল। যদি সে না থাকত তাহলে আমরা কখনোই বাড়ি ফিরতাম না। যখন তারা প্রাসাদে পৌঁছাল, সৈন্যরা দূর থেকে তাদের চিনতে পারল। তারা আনন্দে চিৎকার করে উঠল, আমাদের রাজপুত্র ফিরে এসেছে, আমাদের রক্ষকরা ফিরে এসেছে। রাজা এবং রাজকন্যা প্রাসাদের সিঁড়ির দিকে দৌড়ে গেল। রাজকন্যার চোখে আনন্দের অশ্রু। ঈশ্বরের ধন্যবাদ, এটা একটা অলৌকিক ঘটনা। রাজা এক মুহূর্তের জন্য 3 ভাইকে জড়িয়ে ধরলেন। প্রাসাদে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু এখান থেকেই হৃদয়ের আসল পরীক্ষা শুরু হয়। ঈর্ষা ধীরে ধীরে বড় ভাইকে বিদ্ধ করে। সে ভাবল, আমার স্ত্রী, আমার রাজকন্যা, এই দুজন সারা রাত একই ঘরে তার সাথে ঘুমাচ্ছে। নোংরা চিন্তা তার মনে মেঘলা হয়ে গেল। সে ভাবল, এরা দুজন বেঁচে থাকলে আমার সম্পর্ক কলঙ্কিত হয়ে যাবে। এটাই ঈর্ষার স্বভাব। এটি একজন ব্যক্তিকে ভুল করতে বাধ্য করে, তারা যত ভালোই হোক না কেন। রাত গভীর হয়ে গিয়েছিল। রাজকন্যা তার ঘরে ছিল এবং 3 ভাই পাশের ঘরে ছিল। মেঝে জুড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল। বড় ভাই এবং ছোট ভাই ক্লান্ত হয়ে গভীর ঘুমে ডুবেছিল। বড় ভাইয়ের চোখ ঘুমহীন আগুনে জ্বলছিল। ধীরে ধীরে সে তার তরবারি তুলে ধরল। তার হৃদয় ধড়ফড় করছিল, কিন্তু তার চিন্তাভাবনা অন্ধ হয়ে গিয়েছিল। চিন্তা না করেই সে এক আঘাতে তার ছোট ভাইয়ের শিরশ্ছেদ করে ফেলল। তারপর পরের মুহূর্তে সে তার ছোট ভাইকেও হত্যা করল। ঘরে রক্তের ছিটা পড়ে গেল। নীরবতা ভেঙে গেল। বড় ভাইয়ের হাত কাঁপছিল। তার মন দোলাচ্ছিল, আমি কি করেছি? অনুশোচনা পাহাড়ের মতো তার উপর নেমে এল। সে তার গলায় তরবারি রাখল। আমার বেঁচে থাকার কি অধিকার? কিন্তু ঠিক তখনই দরজা খুলে গেল। প্রাসাদের রক্ষীরা, বন থেকে ফিরে আসা লোকেরা এবং ভৃত্যরা সবাই ছুটে এল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, দাঁড়াও, আমাদের কাছে একটি মলম আছে। জাদুকর যে বাক্সটি খুঁজে পেয়েছিল তুমি সেই গুহায় রেখে এসেছিলে। সেই বোতলটি যার জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। সবাই দ্রুত মজলে এবং তার ছোট ভাইয়ের শিরশ্ছেদ করে। সে ঘাড়ে মলম লাগিয়ে দিল। ধীরে ধীরে তার নিঃশ্বাস ফিরে আসতে লাগল। তার হৃদস্পন্দন ফিরে এল। তার চোখ দুটো যেন আবার খুলে গেল, যেন জীবন তাকে জড়িয়ে ধরে মৃত্যুকে পিছনে ঠেলে দিয়েছে। বড় ভাই হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। আমি একটা গুরুতর পাপ করেছি, ক্ষমা করো ভাই। ঈর্ষায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ছোট ভাই গম্ভীর স্বরে বলল, ভাই, ভুল মানুষই করে, কিন্তু সেগুলো স্বীকার করা এবং সংশোধন করা একজন সত্যিকারের মানুষের পরিচয়। তার কথাগুলো বড় ভাইকে আরও মাথা নত করতে বাধ্য করল। কিন্তু সেই মুহূর্তে মাজলা ভাই এগিয়ে এসে বললেন, আমাদের ভাইদের মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। যা ঘটেছে তা ভুলে যাও। আমরা আবার একে অপরের সাথে আছি। 3 জন একে অপরকে জড়িয়ে ধরলেন। কান্না চলতেই থাকল, কিন্তু এখন তা ভালোবাসা এবং অনুশোচনার অশ্রু। সকালে পুরো রাজসভা ভরে গেল। রাজা ঘোষণা করলেন যে জ্যেষ্ঠ পুত্রই সেই অসুরকে হত্যা করেছে। অতএব সে হবে রাজপুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী। কিন্তু এই রাজ্যের আরও 2 জন প্রকৃত রক্ষক আছেন,
মাজলা এবং ছোট ভাই। এই দুজন আমার প্রধান সেনাপতি হবে। রাজকন্যা এগিয়ে এসে বললেন, আমি গর্বিত যে আমার স্বামী একজন সত্যিকারের যোদ্ধা। কিন্তু আমি আরও গর্বিত যে আমাদের পরিবারে এমন দুজন সাহসী পুরুষ আছে। রাজা তৎক্ষণাৎ 3 জনের বাবা-মাকে ডেকে পাঠালেন। বৃদ্ধ জেলে এবং তার স্ত্রী যখন দরবারে উপস্থিত হলেন, রাজা তাদের সম্মান জানিয়ে বললেন, তোমরা 3 পুত্রের জন্ম দিয়েছ যারা সাহস, প্রজ্ঞা এবং ভালোবাসার উদাহরণ। আজ থেকে তোমরা আমাদের রাজ্যের সম্মানিত সদস্য। দরিদ্র জেলেটির চোখ আনন্দে ভরে উঠল। প্রভু, এই সবই আমরা যে মাছটিকে জীবন দিয়েছি তার আশীর্বাদ। 3 ভাই একসাথে রাজত্ব করতে শুরু করলেন। যেখানেই অন্যায় হয়েছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। রাজ্যে আর কখনো ভয় ছড়িয়ে পড়েনি। লোকেরা বলত, ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই তাদের ভাঙতে পারবে না। ছোট ভাই প্রায়শই বাচ্চাদের বোঝাত যে লোভ এবং হিংসা আগুনের মতো। তারা আমাদের নিজের বাড়ি এবং অন্যদের উভয়কেই ধ্বংস করে দেয়। বড় ভাই প্রতিটি উৎসবে জাদুকরী মাছটিকে স্মরণ করত এবং বলত, আমরা যাকে জীবন দিই, যিনি আমাদের জীবন দেন। রাজকন্যা ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে তার পরিবারের যত্ন নিতে থাকে। প্রাসাদে সুখ ফিরে আসে। রাজ্য জুড়ে শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। মনে রেখো বন্ধুরা, ঈর্ষা একজন ব্যক্তিকে ভুল পথে ঠেলে দেয়। ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া সাহসের সবচেয়ে বড় কাজ। ছোটকে সম্মান করা এবং বড়কে সংশোধন করা একটি বাড়িকে স্বর্গে পরিণত করে। এটি জীবনের অলৌকিকতার দরজা খুলে দেয়। দয়া, ভ্রাতৃত্বই সবচেয়ে বড় শক্তি। এখানে গল্পটি শেষ হয় এবং কচ্ছপ ব্যাঙকে বলে, শোনো ভাই ব্যাঙ, যারা অন্যদের অনুকরণ বা হিংসা করার উপর নয়, তাদের নিজের পথে মনোযোগ দেয়, তাদের বাধা কম থাকে। যারা ঘন ঘন পথ পরিবর্তন করে তারা তাদের গন্তব্য থেকে অনেক দূরে থাকে। দ্বিতীয়ত, যারা কঠোর পরিশ্রম করার জন্য তাড়াহুড়ো করে না বরং তাড়াতাড়ি কাজ শুরু করে তারা দ্রুত ধনী হয়। কাজটি ছোট হলেও প্রতিদিন করা হলেও এখান থেকেই বড় আয় শুরু হয়। তৃতীয়ত, ভাগ্যের দ্বারা সম্পদ আসে না। ভাগ্য কেবল 2টি জিনিস দেয়, জ্ঞান এবং সুযোগ। কেবল যাদের কঠোর পরিশ্রম, মনে বোধশক্তি এবং হৃদয়ে ধৈর্য থাকে তারাই ধনী হয়। ভাগ্য দরজা খুলে দেয় এবং আমাদেরও সেখানে প্রবেশ করতে হয়। কচ্ছপ বলে চলে, অন্যের হাসিতে ভয় পেও না। ধীরে ধীরে এগিয়ে যাও, কিন্তু প্রতিদিন তোমার লক্ষ্যের দিকে। যারা এগিয়ে যেতে থাকে তারা জিততে থাকে। ব্যাঙটি চুপচাপ দোল খেতে শুরু করে। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে সম্পদ পকেটে আসে না, এটি প্রথমে মনে আসে। বন্ধুরা, মনে রেখো, একাগ্রতা যেখানে কেন্দ্রীভূত হয় সেখানেই অগ্রগতি অর্জিত হয়। যারা তাড়াতাড়ি শুরু করে তারাই দ্রুত ধনী হয়। ভাগ্য কেবল সুযোগ দেয়। কঠোর পরিশ্রম এবং ধৈর্য থেকে সাফল্য আসে। ধৈর্যই আসল সম্পদ। নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। তোমার ভাগ্যে বিশ্বাস রাখো। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? মন্তব্যে আমাদের জানাও। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা করব। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।